ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বাইরে বোধহয় শীতল হাওয়া বইছে। শ্রাবণ ঝরা বৃষ্টি নামতে পারে। পর্দা উঠছে। একটু পর পর এক ফালি আলো ঝলকে পড়ছে ঘরের সাদা মেঝেতে। বাতি নিভানো, তবে আলোকশূন্য নয় কোনো কিছুই। পাতলা পর্দা ভেদ করে আসা কিরণে সব দৃশ্যমান। তোহার ঘাড়ে গলায় ব্যান্ডেড লাগিয়ে দিয়ে তিহান কোমল স্পর্শে তার বাম গালে হাত ছোঁয়ালো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে মৃদু স্বরে বলল, আর কোথাও লেগেছে? এতক্ষণ তেজশূন্য ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলেও এই নরম কণ্ঠটায় ভেতরের কান্নাটা ফুলে ফেঁপে উপচে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দু হাতের মুঠোরে নিয়ে অদ্ভুত আর্তনাদ করে গুঙ্গিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত। পাঞ্জাবি ভিজে উঠল। বুকের উপরে সেই ভেজা জলের অস্তিত্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিহান। সব কেমন লণ্ডভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকেই কেন এত বেদনা সহ্য করতে হলো? কেন সে আগে এলো না? কেন মেয়েটাকে ওই নরপশুটা ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। পাহাড় সমান কষ্টে দিশেহারা তিহান উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে আরও একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গালচোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না, আমি আছি তো। তোহার কান্না হুহু করে বেড়ে গেল। কেমন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু খামছে ধরল, খুব জোরে। নখগুলো যেন ভেদ করে গেঁথে যাচ্ছে। তোহা আছড়ে দিচ্ছে, এবড়ো থেবড়ো করে। হুঁশ নেই। তিহান বলল না কিছু। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটার কষ্ট কমে, তবে কমুক না, ক্ষতি কি? তোহার হাত থামল। তিহানের বুকে কপাল ঠেকিয়ে সে আহাজারি করে চিৎকার করল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এইটুকু বলতেই বিধ্বংসী রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবির উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে। ধীর গতিতে তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দিল। চোখ বুজে মৃত গলায় বলল, তারপর লোকটা এলো, চেপে ধরলো, গায়ে হাত দিল, ঠোঁট ছুঁয়ালো, কামড়ে দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লোকটা ছাড়লই না। চিৎকার করলাম, কেউ শুনলই না। ওই স্পর্শগুলো না আমার সহ্য হচ্ছিল না। কোমরে, পিঠে, বুকে, গলায়, সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপর এরপর হঠাৎই আমাকে ছেড়ে দিল। লিপস্টিক ডলে চুল এলোমেলো করে দিল। আমি কিছুই করতে পারলাম না, অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেলল। থামল তোহা। কিছুক্ষণ নীরব থেকে ক্রন্দনরত কণ্ঠে অভিমান করে বলল, স্বর্ণা আপু কেন আরও একটু আগে আসলো না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষা করেছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নেবেন আমায়। বলে আবারও দুমড়ে মুচড়ে উঠল আরক্তির মুখটা। চোখের পানির বাঁধটা ভেঙে গেল। গড়গড় করে গড়িয়ে পড়তে থাকল তিহানের বুক ভিজিয়ে। তিহান বুঝল, জানল, তোহার সাথে অতিমাত্রায় খারাপ কিছু হয়নি। তবে যেটুকু হয়েছে সেটুকুই বা কম কি? এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্য এটুকুই খুব যথেষ্ট। আসলেই তো, সে কেন এলো না? তার তো দায়িত্ব ছিল মেয়েটাকে আগলে রাখার। কেন পারল না? পরিপূর্ণতা পাওয়ার শেষ সময়ে কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলে নির্বোধ শিশুর মতো তিহানের মুখপানে চাইল তোহা। তিহানের কঠিন পুরুষ চোখেও জলের আনাগোনা। তার এক ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল তোহার কপালের উপর। চোখের কার্নিশ বেয়ে তা নিচে পড়ে গেল নিমিষেই। তিহান সামলাল। তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সবচেয়ে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপারক। চোখ নামাল তোহা। নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করল, অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করছে। তাদের চোখে তো সেই নিকৃষ্ট, অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। তোহা বলল, একটা কথা বলি, বলো। আপনি আমাকে বিয়ে করেন না, লোকে খারাপ বলবে। মুহূর্তে কানে ঝাঁঝা লেগে গেল তিহানের। ক্রোধানলে হৃদয় পুড়ে ছাড়থার। তার ভালোবাসাটাকে এতই সস্তা ভাবে মেয়েটা? এর ভিত্তি কি এতটাই নড়বড়ে? এত অকপটের নির্দ্বিধায় এই কথাটা বলে ফেলল মেয়েটা এত সহজে? হাত মুষ্টিবদ্ধ করল তিহান। ক্রোধে শক্ত হয়ে এলো মুখের চোয়াল। কণ্ঠে কাঠিন্য নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করল, কি বললে তুমি? তোহা তাকালো এক মুহূর্তের জন্য।
পরক্ষণেই তিহানের অগ্নিদৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল। দ্বিরুক্তি করল না। তিহান গরম শ্বাস ছাড়ল। পিঠের পিছে বালিশ নিয়ে আতশোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে কাঠো কাঠো কণ্ঠে বলল, চোখটা বন্ধ করে রাখো, ঘুমানোর চেষ্টা করো। তোহা চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসল না। সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল। চকিতে চোখ মেলল। বুকের ঢুকপুকানি আবার বাড়ছে, অস্থির লাগছে। হুট করে তিহানের বুক থেকে সরে গেল সে। তিহান চোখ বুজেছিল, তোহার সরে যাওয়ায় চট করে তাকালো। আচ্ছু অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? পুরো কথা শেষ হলো না, তার আগেই দোহা হামলে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ঘাড়ে মুখ গুজে পাগলের মতো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ার আগেই আমাকে ওই লোকটা ছুঁয়ে দিল কেন? বেকায়দে পড়ে গেল তিহান। তোহা কুসুমকালেও তার এত কাছাকাছি আসেনি, না এসেছে সে নিজের থেকে। আমতা আমতা করল তিহান। তোহার প্রশ্নের উত্তরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কি তবে? মস্তিষ্ক শূন্য। সব পরিস্থিতি সামাল দিতে পারলে এখন সে নিজেই বেসামাল হয়ে পড়েছে। তোহা কাছে হাউমাউ করে, সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সেই পানির সাথে। হৃদয় বিদ্ধারক যন্ত্রণাগুলো কান্নারূপে ঝরে পড়ছে বৃষ্টির মতো। তিহানের কাঁধ ভিজে চুপচুপে। তোহার গায়ের ভারী শাড়ির যা তায় অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্তভাবে আলতো করে হাত রাখল তোহার বাহুতে। খানিকক্ষণ ইতস্তত করে বলল, তুমি? তোহা বাক্য সমাপ্ত করতে দিল না, তার আগে অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না, আমি সরব না, এভাবেই থাকবো। উত্তরে কিছু বলল না তিহান। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মৌন মুখে ঠাই বসে রইল। তোহার কান্না থামছে, সে হালকা হচ্ছে আস্তে আস্তে। চোখ বন্ধ, ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে যাচ্ছে ধীর গতিতে। দরজায় শব্দ, ঠক ঠক ঠক, সাথে আমজাদ সাহেবের ডাক। তিহান, একটু কথা ছিল, আসবো? তোহা ঘুমিয়ে পড়েছে কাঁধে মাথা রেখে। তিহান আলতো করে ধরে সরালো তাকে, বালিশে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসল। নম্র স্বরে উত্তর দিল, আসো বাবা। আমজাদ সাহেব প্রবেশ করলেন। তোহাকে শান্তিতে ঘুমোতে দেখে স্বস্তির শ্বাস ফেললেন। ধীর গতিতে বিছানার অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছে তাহলে? মাত্রই শুয়েছে। কণ্ঠে জোর নেই তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না, সোজাসাপটাভাবে বললেন, অন্তকে কি করবে? অবস্থা ভালো না। ওর বাবা মাকে ফোন করা হয়েছে। তোমার খালু দুশ্চিন্তা করছে। মেহমানরা এখনো যায়নি বাসা থেকে, বাজে বকছে। বুঝতে পারছো নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন। ছেলে নিশ্চয়ই কিছু বলবে, তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবল কিছুক্ষণ, কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যা ভাবছে তেমন কিছু হয়নি বাবা। অনন্ত চেষ্টা করেছে, তবে সময় ছিল না। স্বর্ণা তার আগেই এসে পড়েছিল। তিহুকে দেখে যা মনে হয়েছে তা আসলে ঘটেনি। সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। ঘুমন্ত তোহার মাথায় সস্নেহে হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বললেন, তোমার অতি যত্নে আগলে রাখা মানুষটাকে লোকে বাজে বলছে। তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেব কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা। ঘুমের মাঝেই তিহানের দিকে কাত হয়ে শুয়ে এক হাত হাতড়ে তিহানের হাত খুঁজল। তিহান দূরত্ব নিয়ে বসেছে বিধায় নাগাল পেল না। তিহান হাসল, নিজেই হাতে এগিয়ে তোহার হাতের উপর রাখল। তোহা অবিলম্বে তা আঁকড়ে ধরে গালের নিচে নিয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তিহানকে বিচলিত দেখালো না। বাবার দিকে চেয়ে এসে নরম তবে একরোকা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না বাবা। অনন্ত বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে। চেহারার অবস্থা ঢুলু ঢুলু, রক্তপাত হচ্ছে এখনও। তুর্য এসে আরও কয়েক ঘা লাগিয়েছে তাকে। আরমান সাহেব, আতিয়া সহ সবাই আছে ড্রয়িং রুমে, তবে অনন্তকে কেউ ধরছেন না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইলেও আরমান সাহেব যেতে দেয়নি। তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরও ভেঙে পড়বে বাচ্চাটা। যেহেতু তিহান নিয়ে গেছে, তার মানে নিরাপদেই আছে তাদের মেয়ে। একটু একান্তে থাকুন দুজন, মেয়েটার মন হালকা হবে। তিহানের চোখে যে প্রগাঢ়তা সে আজ দেখেছে, তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজী আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে কি বিয়ে পড়ানো আদৌ সম্ভব? বিকেল 4টা। অনন্তের মা বাবা এসেছে, বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, তার হলো না। একটা আকস্মিক ঝড় সব ওলটপালট করে দিল। তিহান থমথমে চেহারায় বসে আছে, রক্তলাল চোখজোড়া অনন্তের দিকে নিবদ্ধ। অনন্তের মা কান্নাকাটি করছেন।
ছেলের হয়ে ক্ষমা চাচ্ছেন বারবার। সেই আকুতি কারোর মনই গলাতে পারেনি। এমনকি সৌহার্দ্য বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাটাও তার কাছে তেতো ঠেকছে। কিভাবে পারছে মা সব জেনেও এই ছেলের হয়ে ক্ষমা চাইতে? রাশভারী কণ্ঠে বলে উঠল তিহান। আপনারা যা দেখছেন তা আসলে ঘটেনি। অনন্ত একটা নিকৃষ্ট কাজ করতে চেয়েও করতে পারেনি। আপনারা যা ধারণা করছেন তা ভুল। সে তিহু মানে তোহাকে কলঙ্কিত করে ফেলেছে, তোহার ক্ষতি করে ফেলেছে। এ ধরনের যা কিছু বলেছে সবই মিথ্যা, এমন কিছুই হয়নি। দ্বিতীয় তলার একজন প্রতিবেশী মহিলা তেতে উঠল, গাছ জ্বালানো কণ্ঠে ফোড়ন কাটল। আমরা সবাই স্পষ্ট দেখেছি মেয়েটার অবস্থা। দেখেই তো বোঝা যায় সব শেষ করে তবেই ছেড়েছে। তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখল নিজেকে। শান্ত শীতল গা হিম করা চাহনি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। অনন্তের সামনে যে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অনন্ত তাকালো, নিভু নিভু দৃষ্টি। ভাবল তার এই বোকামিটা করা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল, তারপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যাওয়া। এভাবে সবার সামনে ধরা দেওয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। তেহানের চেহারা আগুন ধরানো দৃষ্টিতে ভয়ের দাবানলে পুড়ে যাচ্ছে সে। এই লোক যে এত ভয়ঙ্কর সে ভাবেনি। এর আগের বার তো কিছু করেনি, তাই ভেবেছিল এবারও বউয়ের শোকে কাতর হয়ে যাবে। সে উত্তর দিল না। সে যে তোহাকে ছোঁয়া ছাড়া কিছু করতে পারেনি, কথাটা স্বীকার করলে তো তার সব কষ্ট পানিতে যাবে। এত মার খেলো, এত অপমান, না, কিছুতেই স্বীকার করা যাবে না। তিহানের মুখের অবস্থা ভয়ঙ্কর। আচমকা দুই হাতে অনন্তের দুই হাতের কবজি ধরে মুচড়ে ধরল। আর্তনাদ করে উঠল অনন্ত। তিহান আরেকটু ঘুরিয়ে মুচড়ে ধরল হাত জোড়া। রুগ্ন উত্তেজিত হয়ে বলল, বল। হাল ছেড়ে দিল অনন্ত। এই ব্যথা সহ্য করার নয়, মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাচ্ছে। কোনো রকমে বলল সে, আমি স্বীকার করছি, তোহাকে হাত দিয়ে স্পর্শ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। মিথ্যা বলেছি তখন। চুল লিপস্টিক আমি ইচ্ছে করেই লেপটে দিয়েছিলাম। আরও কিছু বলার আগে একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল। অনন্তের দুই হাত মোচকে কনুই থেকে ভেঙে ফেলেছে তিহান। গগন বিদারী চিৎকার করল অনন্ত। কানে তালা লেগে গেল সবার। তিহানের রাগের বহিঃপ্রকাশ দেখে থমকে গেল পরিবেশ। অনন্তের মা কাঁদছেন, মরা কান্না। তিহান উঠে দাঁড়ালো। আরমান সাহেবের দিকে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওসব পুলিশ আমি বিশ্বাস করি না খালু। এদের যে টাকা দুদিনে বেরিয়ে যাবে। যে হাত দিয়ে ও তিহুর সর্বত্র ধরেছিল, সেই হাতটা আমার পক্ষে অক্ষত রাখা সম্ভব হলো না। আরমান সাহেব হতবম্ব। মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে প্রতিটি সদস্য। কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। অনন্ত অজ্ঞান। তিহান ডাইনিং টেবিল থেকে পানি নিল। অনন্তের মুখে ছিটা দিতে দিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ আর কখনো তোহাকে খারাপ কিছু বলার আগে দুবার ভাববেন। ও শুধু বাজে পরিস্থিতির শিকার, আর কিছুই না। আসরের আজান দিয়ে দিয়েছে। বাইরে ঝড় নামছে। গুমোট কালো মেঘের আধারে ছেয়ে গেছে শহর। তোহা ঘুমাচ্ছে তখনও, নিশ্চিন্তে, নীরবে। মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখে তিহান গেছে ওই ফ্ল্যাটে। অনন্তের মা বাবা এসেছে। কিছু একটা হচ্ছে হয়তো সেখানে। তার মেয়েটার মুখটা পানসে, ফ্যাকাশে, দুগালে শুকিয়ে হালকা দাগে স্পষ্ট হয়ে উঠেছে কান্নার সরল রেখাগুলো। আতিয়ার চোখ দিয়ে টুপ করে একটা পানির ফোঁটা পড়ল। তার মেয়েকে খুব করে বধূ ভেসে দেখার শখ হয়েছিল, এভাবে বিধ্বস্ত অবস্থায় নয়। ধুমধাম শব্দ, সাথে অনেকগুলো পদচারণা। আতিয়া চমকে সোজা হয়ে বসল। বিকট শব্দে দরজা খুলে যেতেই ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে ছিটকে পড়েছে। পিছে তিহান, তুর্য, বাবা, খালুরা সব আলুথালু অগোছালো আবেশেই ধরফড়িয়ে উঠে বসল তোহা। মুখ চুপসে গেছে। অনন্তকে দেখে ভয়ে কাঁপছে হাত পা। খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকিয়ে একবার মাকে দেখল তোহা। ভরসা পেল। আঁকড়ে ধরল মায়ের হাত। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কেন জানি মনে হচ্ছে অনন্ত আবারও হামলা পড়বে, আবারও তাকে ছুঁয়ে দেবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না। সে আবারও বাজে স্পর্শের দংশনে দংশিত হয়ে যাবে। তিহান কাছে আসলো। তোহার পাশে বসে তাকে কাছে নিয়ে ধীর গলায় বলল, এখন তো আমি আছি, ভয় নেই, চোখ খুলো। তোহা চোখ খুলল। অনন্তর দিকে না তাকিয়ে ভয়ার্ত গলায় থেমে থেমে বলল, ওনাকে নিয়ে যান প্লিজ। উনি আবারও আমি নিয়ে যান না, ভয় করছে আমার। তিহান শক্ত করে ধরল তাকে। ভয় এখন না কাটলে মেয়েটা সারা জীবন এতে বয়ে বেড়াবে, যা সে হতে দিবে না। তোহার উৎকণ্ঠা ভয়ার্ত চেহারা দেখে ভিজে উঠল উপস্থিত সবার চোখ। তিহান গলার স্বর তীব্র করল, বলল, তুমি তাকাবে নাকি না? তোহা তাকালো এবার একেবারে অনন্তের দিকে। তার রক্তাক্ত চেহারা, বিভৎসভাবে ঝুলে থাকা হাত দেখে
মুহূর্তেই মাথা ঘুরে উঠল তার। তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্ত ভরা কণ্ঠে বলল, এই হাত দিয়ে ও আর কখনো বাজে ছোঁয়া দিতে পারবে না। তোহা চিৎকার দিল, হাঁসফাঁস করল। অনন্তের হাত থেকে কেমন দুলছে। অনন্ত ক্ষমা চাচ্ছে, জড়ানো কণ্ঠে বলছে, ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন। যদিও মনে মনে একটা প্রচণ্ড রকমের শান্তি হচ্ছে, তবু ওই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারল না তোহা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তিহানের বুকের উপর। শ্রাবণের বিধ্বংসী ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র বাতাসে বন্ধ জানালার কাঁচ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার। সমগ্র ছেয়ে যাচ্ছে ধুলোয়। এখন শুধু প্রেমবর্ষণ নেমে আলোড়িত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষা। কাঁচের জানালার পর্দা সরানো। তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে। চোখের দৃষ্টি নিবদ্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে। বজ্রপাত হওয়ার আগ মুহূর্তে ঝলকে ওঠা আলোতে মেয়েটার অপার্থিব শোভা চিকচিক করে উঠছে। ক্ষণে ক্ষণে সেই রূপে মোহিত হচ্ছে তিহান। অনন্ত তার মা বাবার সাথে চলে গেছে ঘণ্টাখানেক আগে। অনন্তর মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে। শুধু নিশা আর সৌহার্দ্য আছে। আর কোনো রসালো ঘটনার ঘটেনি, সেজন্য প্রতিবেশীরাও আর এদিকে পা মারায়নি। পরিস্থিতি অনেকটা শিথিল, স্বাভাবিক। সারাদিন একটার পর একটা ধাক্কার আক্রমণে সবাই এখন ক্লান্ত, শ্রান্ত। এর মধ্যেই কাজী রাখতে বলেছে তিহান। আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে, সে যেভাবেই হোক না কেন। পরিশেষে তিহানের অদম্য জেদের কাছে হেরে গেছে আরমান সাহেব। এই ঝড় বাদলের মধ্যেই কাজী আনার ব্যবস্থা করছেন তিনি। তখন অজ্ঞান হবার পর তোহার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল তিহান, কিন্তু শরীর দুর্বল হওয়ার দরুন মিনিট 10 মধ্যেই আবারও ঘুমে বিভোর হয়ে পড়েছিল তোহা। এরপর আর জাগায়নি, অন্য কাউকে জাগাতেও দেয়নি। তোহাকে নিরিবিলিতে শান্তিমতো ঘুমানোর ব্যবস্থা করার জন্য এ ঘরে কাউকে আসতেও মানা করেছে। তিহানের যে প্রলয়ঙ্কারী রূপ আজকে সবাই দেখেছে, তাতে ওর ওপর আর কোনো কথা বলার সাহস পায়নি কেউ। লাল রঙা মেহেদি মাখানো তোহার ছোট্ট হাতটা। তিহান পাশে যেয়ে বসল। কত যত্ন করেই না মেহেদি লাগিয়েছে মেয়েটা। কত শত শুভ্র স্বপ্ন নিয়ে গায়ে লাল বেনারসি জড়িয়েছে। এত প্রতীক্ষার পর আজ সে তিহানের হবে বলে। কিন্তু কি হলো? সবচেয়ে সুখের মুহূর্তটা আসার আগেই এই ছোট্ট জীবনের সবচেয়ে অসহায়, হৃদয় রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল। চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল এতদিনের সুধাময় আকাঙ্ক্ষাগুলো। চোখ বুজে ফেলল তিহান। সেই যুবক বয়স থেকে মেয়েটাতে প্রচণ্ড রকম ভালোবাসে সে, কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীর ঘনিষ্ঠ স্পর্শে ছুঁয়ে দেওয়ার কথা মনেও আনেনি। উল্টো সবসময় সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে আগলে রেখেছে। অথচ আজ এমন একটা দিনে সে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেল। মেয়েটাকে তার আগেই অন্য কেউ ছুঁয়ে ফেলল। কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তা মনের ভেতরেই চেপে রেখেছে তিহান। তোহার মধ্যে যে যন্ত্রণাটা হচ্ছে, সেটার কাছে তার এই ক্ষুদ্র ব্যথা খুবই তুচ্ছ, সহজেই উপেক্ষা করার মতো। তোহার কোমল হাতটা নিজের শক্তপোক্ত হাতের মাঝে টেনে নিল তিহান। গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল তোহার মুখপানে। খুব গভীরভাবে দেখলে বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে বিষাদ ব্যথার আচ্ছাদনে ঢেকে গেছে। তিহান আলতো করে ঠোঁট ছোঁয়াল সেই মেহেদিরাঙা হাতের তালুতে। অস্পষ্ট স্বরে বলল, তোমাকে সেই সময়টাই রক্ষা করতে পারিনি, ক্ষমা করে দিও এই ব্যর্থ প্রেমিককে। কাজী এসেছে। আরমান সাহেবের জরুরি তলব শুনে বেশ হন্তদন্ত হয়ে এই ধুলোঝড়ের মধ্যেই রওনা দিয়েছিল সে। এখনও বৃষ্টি নামেনি, তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে। আফিয়া আস্তে করে দরজা খুলল। ঘাড় ফিরিয়ে মাকে দেখেই চট করে তোহার হাতটা নামিয়ে রাখল তিহান। উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবে মা? আফিয়া হাসল। প্রসন্ন কণ্ঠে বলল, তোর অপেক্ষার পালা শেষ হলো বলে কাজী এসে পড়েছে। আফিয়া বেরোতেই ঘরের লাইট জ্বেলে দিল তিহান।
সেই কৃত্রিম আলোতে ঘুমের মাঝেই হালকা করে চোখ কুচকালো তোহা। তিহান কাছে গেল, মাথায় হাত রেখে নরম স্বরে ডাকল, তোহা। এক ডাকেই তন্দ্রা কেটে গেল তোহার। পিটপিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সে। হুড়মুড় করে উঠে বসতে বসতে এদিক ওদিক দেখল। এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়েছে? তিহান মনোযোগ দিয়ে তাকালো। মেয়েটার চুল অগোছালো, শাড়ি অগোছালো, গলায় পরানো গহনাগুলো এঁকে মেকে আছে। নাকের টানা নথটা সেই প্রথম থেকেই খুলে কানের পাশে ঝুলছে। চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আরেকটা লেগে আছে। মুখে সাজ নেই, কিন্তু একেও যেন অপ্রতিম, নিরুপম লাগছে। বউরা থাকে পরিপাটি, সাজসজ্জায় মোড়ানো, তবে তার বউটা একটু অন্যরকম, অগোছালো বউ। এতে অবশ্য কোনো অফসোস হচ্ছে না তিহানের। মেয়েটাকে সাধারণেরই অসাধারণ লাগে সবসময়। তাদের বিয়েটাও তো একেবারেই অন্যরকম। নতুবা কোন মেয়ের ভাগ্য হয় স্বামীর ঘরে বসে বিয়ে করার? তোহা উত্তরের আশায় ফ্যালফ্যাল বিমূঢ় হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে। কি নিষ্পাপী না দেখাচ্ছে তাকে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। বিছানার কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল, মাথায় ঘোমটা টেনে বসো, কাজী সাহেব ঘরে আসবেন বিয়ে পড়াতে। প্রথমবারে কথাটা ধরতে পারল না তোহা। মনে হলো সে হয়তো কিছু ভুল শুনেছে। তবুও তিহান তো ঘোমটা দিতে বলল। মাথায় শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণস্বরে প্রশ্ন করল, বিয়ে? তিহান হাসল আরেকবার। তোহা জানে না যে তিহান কাজী ডাকতে বলেছে। ও তখন ঘুমোচ্ছিল। মেয়েটা কি ভেবেছে তাকে? এত ঢিলে ঢালে তার প্রেমিক? অনেক অপেক্ষা হয়েছে, আর না। চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তিহান। তোহার চোখে চোখ রেখে বলল, তো তুমি কি ভেবেছ তুমি বিয়ের শাড়ি পরে বধূ বেশে বসে থাকবে আর আমি তোমাকে বিয়ে না করেই ছেড়ে দিব? অসম্ভব। আতিয়া বসেছে তোহার একপাশে, অপর পাশে বসেছে আফিয়া। তোহার মাথায় এখন শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়ার সেই বিয়ের ওড়নাটা। নাকের নথটা আবারও পুড়িয়ে দেওয়া হয়েছে। বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব আর আমজাদ সাহেব। কাজী বসেছে চেয়ারে। ছোট খালা, ছোট খালু, কাজিনরা, সৌহার্দ্য, নিশা, তুর্য সবাই আছে ঘরে। তোহার দৃষ্টি নামানো বিছানার চাদরের দিকে। চোখে মুখে হতভম্ব লাজুক ভাবির মিশেল রং। তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি। তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে। কাজী সাহেব কিছু বলছেন। তোহা অন্যমনস্ক এক নজর তাকালো। লোকটার সারা মুখে অদ্ভুতত্বা আত্মতৃপ্তি। খানিক বাদেই তিহান তার সেই ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমি এই মোহরানা মেনে নিয়ে কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। শিংড়ে উঠল তোহা। মনে হলো কেউ যেন বিদ্যুৎপিষ্ট করে দিয়েছে তাকে। লাজুক মুখটা আরও একটু ঝুঁকে গেল। এই মুখটা সে তুলবি কি করে? বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হলো। তিহান সাইন করল কাবিননামায়। কাজী সাহেব আবারও বলতে শুরু করলেন, কথাগুলো তোহার উদ্দেশ্যে। তোহা শুনছে খুব মন দিয়ে। খানিক বাদে কাজী তাকে প্রশ্ন করলেন। তোহা সময় নিল। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কোলের উপর রাখা হাতে। এত সুখ কি তার সহ্য হবে? খানিক বাদে সে নিচু স্বরে উত্তর দিল, কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। 3 বার উত্তর দিয়ে সাইন করল তোহা। বৃষ্টি নামল তখনই, প্রবল ঝুম বৃষ্টি। তীব্র জলপাতের আওয়াজ শোনা যাচ্ছে। সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠছে। ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ। প্রকৃতি প্রেমময় হয়ে উঠছে। শ্রাবণের অঝোর ধারার প্রেমবর্ষণে বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন প্রেমপত্রের ন্যায় অনুপম রূপে নেমে আসছে পৃথিবীর গায়ে। তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি এই পৃথিবীতে আর নেই। জগতের বিদ্যমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘরটাই ঢেলে দিয়েছেন। এই যে সামনে বসা মেয়েটা, এই মেয়েটা বাস্তবিকই তার হয়ে গেছে। পবিত্র পূর্ণতায় ছেয়ে গেছে তার এত প্রতীক্ষার ভালোবাসা। এতদিনের প্রেমকাহনের পরিসমাপ্তিটা ঘটে গিয়েছে অবশেষে। বিয়ে পড়ানো শেষ হতেই গলা ঝাড়ল তিহান। আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনেই বলল, খালু, আমার কিছু কথা ছিল। আরমান সাহেব হাসলেন, বললেন, খালু না, বাবা বলো। হাসল তিহানও, বলল, আমি আর কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না বাবা। যারা একটা ঘটনার কোনো কিছু বাজবিচার না করেই নির্দ্বিধায় বাজে কথা বলতে পারো, তাদের পিছে টাকা নষ্ট করে খাওয়া দাওয়া করানোতে আমার মত নেই।
বিয়ে হয়ে গেছে, ব্যাস আজ থেকে আমার বউ আমার সাথে থাকবে। আরমান সাহেব শব্দ করে হাসলেন। তিহানের কথায় কোনো রকম আপত্তি প্রকাশ করলেন না। সবার মুখেই মিটিমিটি হাসি। তোহা কিং কর্তব্য বিমূঢ়। লোকটা কী সব বলছে সবার সামনে। মিষ্টি মুখ করা হলো। অল্প অল্প করে সবার সাথেই কথা হলো তোহার। নিশা তো কেঁদেই ফেলেছিল। সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলেই ঘটনাটা ঘটেছে। তিহান অবশ্য তাকে মাঝপথেই থামিয়ে দিয়েছে, বলেছে এই বিষয়ে যেন আর কেউ কোনো কথা না বলে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখল তুর্য। বোনটা তার খুব আদরের, খুব বেশি স্নেহের। একে একে সবাই চলে গেল রুম থেকে। রুম ফাঁকা হলো। থাকলেন শুধু আফিয়া আর তোহা। আফিয়া খাবার নিয়ে আসলো। তিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে পাওয়ার কথা বলে গিয়েছিল। তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজা ভিড়িয়ে বেরোল আফিয়া। তোহা চুপচাপ বসে রইল বিছানায়, তার নিজের মানুষটার অপেক্ষায়। রাত 10:30টার দিকে রুমে আসলো তিহান। বাইরের প্রবল বৃষ্টির শব্দে মুখরিত উজ্জীবিত চারপাশ। প্রেমের পবিত্র সুগন্ধ সারা ঘর মৌ মৌ করছে। তিহান জানালার কাচ সরিয়ে দিল। হু হু করে বাতাস ঢুকে পড়ল রুমে। ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে উঠছে পরিবেশ। তিহান আলমারি খুলল। একটা খাম বের করে এগোলো খাটের দিকে। তোহা বসে আছে মধ্যিখানটায়। সে প্রবেশ করা মাত্র সেই যে মাথা নামিয়েছেই। তিহানের মুখে চাপা হাসি। তোহার কাছাকাছি যেয়ে বসতেই আরও একটু নতজানু হলো তোহা। তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল, মোহরানার টাকা পরিশোধ করে দিলাম। মোটা খামটা একবার পরক করে নিল তোহা। অস্বস্তি নিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আমি কি করব টাকা দিয়ে? এটা তোমার অধিকার। বলে তোহার থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান। কিছুক্ষণ লজ্জারাঙা রক্তিন চেহারাটা তৃপ্তি ভরে দেখে নিয়ে আচকমা তোহার দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছোয়ালো তিহান। কি পবিত্র সেই স্পর্শ! কোনো কামুকতা নেই, আছে শুধুই নরম কোমল একজোড়া ঠোঁটের পবিত্র ভালোবাসার স্নিগ্ধতম বহিঃপ্রকাশ। খুব সময় নিয়ে গাঢ় চুমু খেল তিহান। এই প্রথমবার তোহার সদনে তিহান তাকে কপালে চুমু খেল। এর আগে অবশ্য ঘুমের মাঝে এক দুবার ঠোঁট ছুঁয়েছে, কিন্তু এতটা তীব্রতা প্রগাঢ়তা নিয়ে কখনোই নয়। বা তোহাও তা উপভোগ করেনি কখনো। তোহার চোখ বন্ধ, তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া, তার উষ্ণ অধরের স্পর্শ তার ছোট্ট কপালটায়। সুখে নাকি অজানা কোনো পিছু টানে হঠাৎই মুখের চোয়াল ভারী হয়ে উঠল। আটকানোর চেষ্টা করেও লাভ হলো না। ডুকরে কেঁদে উঠল তোহা। তিহান ঠোঁট সরালো। চোখের পানিগুলো গাল গড়িয়ে যাওয়ার আগে মুছে ফেলল হাত দিয়ে। অন্তর্পর কপালে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, ওই স্মৃতিগুলো মুছে ফেলো। শুধু এইটুকু মনে রাখো, আমি সবসময় আছি। সে যাই হয়ে যাক না কেন, এই আমিটার মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে তাকে তোমার পাশে পাবে। তোহা কাঁদল, খুব করে কাঁদল। মন উজাড় করে কষ্টগুলা তিহানের বুকের উপর নিংড়ে দিল। তিহান তাকে জড়িয়ে ধরে রাখল আষ্টতিষ্টে, খুব শক্ত করে। এক সময় কান্না থামল তোহার। বুক থেকে মাথা তুলে তিহানের বাহুর দিকে চোখ পড়ল। রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে। সাদা পাঞ্জাবিতে স্পষ্ট সেই রক্তগুলো দেখে মনটা ভেতরে ভেতরে আবারও হু হু করে উঠল। চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দিল তোহা। ব্যথাতর কণ্ঠে বলল, আপনার খুব লেগেছে তাই না? না। মিথ্যা বলছেন? তিহান উত্তর দিল না। অমায়িক হেসে উঠে দাঁড়ালো। বোতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে নিল। সোফার উপর তা মেলে দিতেই খট করে পকেট থেকে কিছু একটা পড়ল ফ্লোরে। উবু হয়ে জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান। এটা আনতেই সকালে বেরিয়েছিল। এটার জন্যই ওই সময়টায় তোহার পাশে থাকতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল তিহান। জিনিসটা পাজামার পকেটে ভরে নিয়ে কোমল কঞ্চে বলল, মা খাইয়ে দিয়েছিল? হুম, পেট ভরেছে? ভরেছে। তিহানের পরনে সাদা চিকন হাতার গেঞ্জি। শক্ত সামর্থ্য পুরুষালী শরীরটা এই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে গেছে। বেহায়া দৃষ্টিতে মানুষটাকে দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতেই আটকে উঠল তোহা। তিহান তখন তারই দিকে এগিয়ে আসছে। সে কাছাকাছি এসে বসতেই সেই বাহু পুনরায় আঁকড়ে ধরল তোহা। নিদারুণ কষ্ট নিয়ে বলল, কিভাবে খামছেছি আমি? আল্লাহ, আপনি কি পাগল নাকি? আমাকে থামাবেন না তখন? তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামচাচ্ছিলে, আর আমি থামিয়ে দিব? এও সম্ভব? শীতল কণ্ঠে বলল তিহান। তারপর আস্তে করে তোহার নাকের নথটা খুলে কানের কাছে ক্লিপ দিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল, দেখেছ সে কখন থেকে এসব ভারী জিনিস পরে আছো তুমি? আমার খেয়ালই হয়নি খুলে দেয়ার। কতটা অধম আমি!
বলে নিজ হাতে একে একে সব গহনা খুলে পাশে রাখল সে। এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা লাল বক্স করল। সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া স্বর্ণের ছোট্ট কানের দুল, একটা চিকন চেইন আর দুটো চুড়ি। তোহা অসহায় চোখে চেয়ে রইল। লোকটার পাগলামি কোনোদিনও কমার নয়। স্বামী হোক বা প্রেমিক, সে পাগলামি করেই যাবে। তোহার অসহায় মুখের চাহনি সহজেই বুঝতে পারল তিহান। গলায় আগের পরানো নীল লকেটটার ওপরই এই চেইনটাও পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল, নতুন বউকে এমন খালি রাখতে হয় না, আমি নিরুপায়। কথাটা শেষ হওয়া মাত্রই তোহা চোখ বুজে ফেলল। লোকটারই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করে পারছে না। হৃৎপিণ্ডটা কাঁপছে তীর তীর করে। জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান। তোহা চুপচাপ বসে আছে। তিহান কিছুক্ষণ একধানে বসে দিকে পকেট থেকে কাজল বের করল। বলল, বলেছিলাম না একদিন তোমার চোখে কাজল পরানোর খুব শখ আমার। এ কয়দিন নানা ব্যস্ততায় আনতে পারিনি। সকালে মার্কেটে গেলাম কাজল আনতে, নিয়েও আসলাম, কিন্তু আসার পরে তোমাকে দেখে আর সেটার কথা আমার মনেই ছিল না। এখন যখন পকেট থেকে পড়ল তখন মনে আসলো। এটুকু বলে থামল তিহান। কাজলের পেন্সিলটাকে পরখ করে নিয়ে তোহার চোখে যে আবদার জড়ানো কণ্ঠে বলল, এখন পড়াই একটু, বিশ্বাস করো আমি ব্যথা দিব না, খুব সাবধানে পড়াবো। তোহা আচমকাই হেসে ফেলল। কতক্ষণ পর সে হাসল, মন খুলে প্রাণ খুলে। তিহান মুগ্ধ হয়ে দেখল সেই হাসি। খানিক পরে হাসি থামালো তোহা, মুখ এগিয়ে বলল, পরান। তিহান পড়ালো, অনেকটা সময় নিয়ে। একটু আধটু ছড়িয়ে গেছে, তবু যেন একাজ শান্তি হচ্ছে কোথাও। তোহা পিটপিট করে তাকালো। তিহানকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি স্বরে বলল, শখ মিটেছে আপনার? তিহান একইভাবে চেয়ে থেকে শতজ্ঞত করল। খুব মিটেছে। প্রেম বর্ষণের তেজ বেড়েছে, উল্টো দিকে বাতাস বইছে। ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে। তিহান লাইট নিভিয়ে দিয়ে এলো। তোহা মাত্র শুয়েছে, চোখে মুখে পানির ফোঁটা লাগায় সে নরম গলায় বলল, জানালাটা আটকে দিন, ও পাশে ঘুমালে আপনি তো ভিজে যাবেন। তিহান জানলাটা লাগল না। তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাত মেলে বলল, আসো। তোহা কাছে আসলো, বুকে মুখ গুজল। পিঠে তিহানের হাতের ছোঁয়া পেতেই কেমন উষ্ণতার আবরণে মুড়িয়ে গেল। ঠান্ডা পরিবেশটা হঠাৎই অভেগী হয়ে উঠল। সে সময় বৃষ্টির ছাটগুলো গায়ে পড়তেই মনে হলো, না আসলেই এই জলকলাগুলোর খুব বেশি প্রয়োজন ছিল। এই অতিরিক্ত উষ্ণ আবেশটা একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল। তোহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করল, ভালোবাসি। আপনাকেও। আপনাকেও। তিহান কি শুনতে চাচ্ছে বুঝতে অসুবিধা হলো না তোহার, তবু কথাটা যেন গলা পর্যন্ত এসে আটকে গিয়েছে। লজ্জাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীর মধ্যেখানটায় ঠেকে গেছে। তিহান বলছে না কিছুই, হয়তো উত্তরের অপেক্ষা করছে। খানিকক্ষণ লজ্জা খেলার পর তোহা বলেই দিল, ভালোবাসি। কণ্ঠ খাদে নামানো। খুব মন দিয়ে শুনলে তবেই কথাটা বোধগম্য হবে কারো। হাসল তিহান, হাতের বেষ্টনে আর একটু দৃঢ় করে আদুরে গলায় বলল, ঘুমাও। ভোর হলো। বৃষ্টির তাণ্ডব বিদায় নিয়েছে সেই মাঝরাতে। কাল রাতের আবহাওয়ার লেশমাত্র নেই এই রংবদলের প্রকৃতিতে। জানালার ফাঁক গলিয়ে নিস্তেজ আলো আসবে আসবে করছে। সূর্য পুরোপুরি উঠেনি এখনো। গাছের পাতা চকচক করছে। মনে হচ্ছে কোনো দূত এসে প্রকৃতিকে নরম ছোঁয়ায় ধুয়ে মুছে পবিত্র করে গেছে। তিহানের ঘুম ভাঙল। তার মেলে রাখা বাহুর ওপর মাথা রেখে বুকের সাথে লেপটে ঘুমিয়ে আছে মেয়েটা। একটা হাত আলতো করে তার কোমরে রাখা আর আরেকটা হাত বুকের সাথে লেগে আছে। আনমনেই হাসল তিহান, প্রসারিত বিস্তৃত পরিপূর্ণ হাসি। কত অপেক্ষাই না সে করেছে এমন একটা ভোরের জন্য, যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ, আজীবন। মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই। তোহা তখন গভীর ঘুমে, ভরসার মানুষটার বাহুডোরে সে নিশ্চিন্তের ঘুম দিয়েছে। সব দুঃখ কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছে এক মুঠো সুখের কিরণ। আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসল তিহান। এক পায়ের কাপড় হাঁটু অবধি উঠে গেছে। আঁচলের অবস্থা বর্ণনা মতো না। ছোট্ট করে একটা শ্বাস ছাড়ল তিহান। বিছানা থেকে নেমে খুব সন্তর্পণে পায়ের কাপড় নামিয়ে দিল। আঁচলটা দিয়ে কোনো রকমে তোহাকে আবৃত করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। অতঃপর এগিয়ে গেল বারান্দার দিকে। আকাশে আজ আগুন লেগেছে। পূর্ব দিগন্ত যেন দাবানলে পুড়ে ছাড়খাড় হচ্ছে। সেই দাবানলের রক্তিম লালাভ আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে।
শিল্পীর রংবাক্সের লাল কমলা রংটা বোধহয় ভুলবশত ছিটকে পড়ে গিয়েছে আকাশের গায়ে। কমলার সাথে লাল রংটা খুব যত্নের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশে অগ্নিকাণ্ড ঘটানো সেই বিশাল অগ্নিবলয়টা খুব ধীরে ধীরে উদয় হচ্ছে। উষার আলো ছড়িয়ে পড়ছে সবখানে। বারান্দার রেলিংয়ে হাত রেখে একাকারে সেদিকে চেয়ে রয়েছে তিহান। তার ধূসর চোখের ওপর লালাভ আকাশের প্রতিচ্ছবিতে অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটে গিয়েছে। গুটি গুটি পায়ের আবির্ভাব। উপস্থিতি টের পেতেই ঘাড় ফিরালো তিহান। তোহা এসেছে। রেশম কালো চুলগুলো এলোমেলো সিথিতে ভাগ হয়ে পড়ে আছে দুপাশে। সদ্য ঘুম ভাঙা মায়াবী চেহারার মায়া বহুগুণ বাড়িয়ে দিয়েছে চোখের নিচের ল্যাপটানো কাজল রংটা। ঘুম থেকে উঠেই মনে হয় চোখ কচলেছে। শাড়ির আঁচল এবড়োতেবড়ো করে কাঁধে ওঠানো, মসৃণ কোমর সম্পূর্ণ দৃশ্যমান। সেদিকে চোখ পড়তে এতদিনের অভ্যাসবশত মুহূর্তেই দৃষ্টি সরালো তিহান। পরক্ষণে নিজের কাজে নিজে হেসে ফেলল ভেতরে ভেতরে। তোহা পাশে এসে দাঁড়িয়েছে। তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকল কিছুক্ষণ। অতপর নির্দ্বিধায় উন্মুক্ত কোমরে হাত গলিয়ে খুব কাছে টেনে নিল। চমকে উঠল তোহা। গলা শুকিয়ে মরুভূমি। পরমুহূর্তেই মাথায় এলো, এ লোকটা তো এখন তার স্বামী। তাকে ঘনিষ্ঠভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার প্রাপ্ত। কোনো রকমে চেহারার উপচে পড়া লজ্জাটাকে সামলে নিল সে। আলতো করে হাত রাখল তিহানের বুকের উপর। সূর্যের আরক্তিম লালিমা ছেয়ে পড়েছে দুজনের সর্বাঙ্গে। তিহান ঠোঁট ছোয়ালো তোহার কপালে। খুব যত্ন করে আদর করে গভীর চুম্মু খেল। এক রক্তিম শ্রাবণে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী।